আমি তারেক রহমান সহ শপথ নিলেন বিএনপির এমপিরা। নেননি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে 11 দলীয় ঐক্য। বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন তারেক রহমান। সংসদ ভবনের সভায় সিদ্ধান্ত। বিকেলে সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের অভিষেক অনুষ্ঠান। এবং সৌদি প্রবাসীর স্ত্রী ও 2 শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার। কুমিল্লার হোমনায় চাঞ্চল্য, হত্যার কারণ এখনো অজানা। জড়িতদের ধরার চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনী। সময় সংবাদে সঙ্গে আছি আমি জিনাতারা যশোয়া। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। সকাল 11:15টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। তবে সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা। এদিকে বিএনপির সংসদীয় দলের সভায় তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় আবারও সরব জাতীয় সংসদ। দীর্ঘদিন পর নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মুখর আইনসভা প্রাঙ্গণ। ত্রয়োদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিতে মঙ্গলবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবনে আসতে থাকেন বিভিন্ন দলের নির্বাচিতরা। সকাল 10:30টার দিকে স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে সংসদ ভবনে পৌঁছান একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ অনুষ্ঠান শুরুর আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয়ে নবনির্বাচিতদের সামনে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। জানান, সংবিধানে না থাকায় সংস্কার পরিষদের শপথ নেবেন না বিএনপির নবনির্বাচিতরা। শপথ হবে কেবল সংসদ সদস্য পদের জন্য। যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই। এই ফর্মটি 3য় তফসিলে আছে, সাদাটা। এইরকম তখন একটা ফর্ম সংবিধানের 3য় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হওয়ার পরে তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। বিধায় আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি। আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে স্পিকার কিংবা ডেপুটি স্পিকার শপথ না পড়ালে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর বিধান রয়েছে। সে অনুযায়ী সকাল 11:15টার দিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। পরে সকাল 11:30টায় সংসদ ভবনে বসে বিএনপির সংসদীয় দলের বৈঠক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামাতের কেউ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সভা সংবাদকে তিনি জানান, সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়া থেকে বিএনপি পিছু হটলে অভ্যুত্থানের পর এই জাতির যে সংস্কার আকাঙ্ক্ষা তা ব্যাহত হবে। জামাত জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর বলে উল্লেখ করেন আব্দুল্লাহ তাহের। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সংসদ ভবনে বৈঠকে বসেছে 11 দলীয় ঐক্য। এদিকে এনসিপি নেতা হান্নান মাসুদ জানিয়েছেন, এনসিপি দুটিতেই শপথ নেবে, নতুবা কোনোটিতেই শপথ নেবে না। আপনারা এখন আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশেষ করে এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি মুরসালিনের কাছে। মুরসালিন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী সংসদ সদস্যদের যে শপথের অনুষ্ঠানটি সকাল 10টা থেকে শুরু হয়েছে। সেই শপথ অনুষ্ঠানে এখন পর্যন্ত বিএনপিও তার যে জোট রয়েছে 213টি আসনের যে সংসদ সদস্যরা 2/3-এরও বেশি আসনে তারা নির্বাচিত হয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। সেই সংখ্যাগরিষ্ঠতার প্রেক্ষিতে এখন পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন যে জোট, সেই জোটের সংসদ সদস্যরা কিন্তু ইতিমধ্যেই শপথ যে নেওয়ার প্রক্রিয়া সেটি তারা সম্পন্ন করেছেন এবং সেই সম্পন্ন করার পর তাদের সংসদীয় দলের যে বৈঠক, সেই বৈঠকটিও ইতিমধ্যেই শেষ হয়েছে। আমরা যেই বিষয়টি এখন পর্যন্ত সংসদ ভবনের 6 নং প্রবেশ পথের যে গেট, সেই গেট সংলগ্ন এলাকাটির যে পরিস্থিতি সকালে ছিল, অনেকটাই বেগ পেতে হয়েছিল সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে এবং সেই যোগ দেওয়ার প্রেক্ষিতে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার যে উৎসাহী নেতাকর্মীরা ছিলেন তাদের বিপুল পরিমাণ চাপের প্রেক্ষিতে কিন্তু অনেক বিএনপির সিনিয়র যে নেতৃবৃন্দ রয়েছেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু এখান থেকে পায়ে হেঁটেই সংসদের ভেতরে প্রবেশ করতে অনেকটা বাধ্য হয়েছে এবং তার প্রেক্ষিতে এই এলাকাটির যে জনসমাগম, সেই জনসমাগম পরিচ্ছন্ন করার জন্য বলা চলে যে যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সহ যত বাহিনীর সদস্য রয়েছেন এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিবেশ পরিস্থিতি, আইনশৃঙ্খলা নিরবিচ্ছিন্ন এবং নিরাপদ রাখার জন্য তারা প্রত্যেকেই তৎপর হয়ে এই জায়গাটিকে কিন্তু জামায়াত এনসিপির 11 দলীয় জোটের যে শপথ নেওয়ার বিষয়টি, সেই শপথ নেওয়ার বিষয়ে সংসদের ভিতরে তাদের এক ধরনের বৈঠক চলছে। এখানে যে বিষয়টি বড় আকারে দেখা গেছে যে সংসদ সদস্যরা শপথের অনুষ্ঠানে প্রবেশের পূর্বে যেই বিষয়টি তারা বলে গেছেন, সেই যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের ইস্যুতে তারা অনেকটাই নেতিবাচক অবস্থানে রয়েছেন এবং তার প্রেক্ষিতে যেই বিষয়টি দেখা গেছে যে জামায়াত এবং বিএনপির, জামায়াত এবং এনসিপির যে জোটটি রয়েছে 11 দলীয় জোট, সেই জোটের কিন্তু সংসদের ভেতরে জরুরি বৈঠক চলছে এবং সেই বৈঠকের প্রেক্ষিতে আনুষ্ঠানিক সিদ্ধান্ত তারা গণমাধ্যমে জানাবেন এমনটা কিন্তু এখন পর্যন্ত জানা গেছে। এবং যে জাতীয় সংসদে জাতীয়তাবাদী দল বিএনপি নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের অর্থাৎ বিএনপির নেতৃত্বাধীন যে জোটটি রয়েছে, সেই জোটের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়েছে এবং জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে অর্থাৎ বিএনপির চেয়ারম্যানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু নির্বাচিত করা হয়েছে সেই বৈঠকে। এবং সব কিছু মিলে এখন পর্যন্ত বিকাল 4টায় প্রথমবারের মতো মন্ত্রিপরিষদের যে শপথটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে, সেই দক্ষিণ প্লাজার যে শপথের আয়োজন স্থল সেটি কিন্তু পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে যে মন্ত্রিপরিষদ সদস্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা শপথ নেবেন এবং সেই শপথ অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই দেশি বিদেশি প্রায় 1200 অতিথিকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই অতিথিরা যে মন্ত্রিপরিষদের শপথে যে যোগ দেবেন, সেই যোগ দেওয়ার প্রেক্ষিতে সংসদে যে প্রবেশ এবং বাহিরের ক্ষেত্রে 2টি পথ ব্যতীত বাকি সব বন্ধ করে দেওয়ার কারণে এই প্রবেশ পথগুলোকে নিরবিচ্ছিন্ন এবং নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সড়কের উপরেই অবস্থান নিয়েছেন। এবং এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গেছে যে খামারবাড়ি থেকে বিমান মোড় পর্যন্ত যে এলাকাটি রয়েছে, এই এলাকাটিতে গাড়ি চলাচল অনেকটাই বলা চলে যে সীমিত করে দেওয়ার প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ আসবেন, তাদের এই আগমনের প্রেক্ষিতে যে বিশেষ নিরাপত্তা বাহিনী, স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF, এই বাহিনীও কিন্তু এখানে মোতায়েন রয়েছেন। তারাও এখানকার আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি তারা পর্যবেক্ষণ করছেন, কেননা খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী হিসেবে যখন শপথে নেওয়া হয়ে যাবে, প্রধানমন্ত্রী কিন্তু রাষ্ট্রের যে সর্বোচ্চ নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু তাদেরকে নিশ্চিত করতে হবে। এই নিশ্চিত করার প্রেক্ষিতে যেটি দেখা গেছে যে সকাল 10টায় যে শপথ অনুষ্ঠানটি ছিল, এই
শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সকাল 8:30 থেকেই বিএনপি নেতৃত্বাধীন যে জোট, সেই জোটের সংসদ সদস্যরা কিন্তু সংসদে প্রবেশ করেছেন এবং তাদের যে শপথ সেটি শেষ হয়েছে। তবে জামায়াত এবং এনসিপির যে 11 দলীয় জোটটি রয়েছে, সেই 11 দলীয় জোটের যে শপথ প্রক্রিয়া, সেই শপথ প্রক্রিয়াটিকে কিন্তু তাদের যে সংসদের ভেতরে তাদের একটা বৈঠক চলছে। আমরা সংসদের ভেতরে আমরা আরও কিছু সংবাদ জানতে চাই। আমাদের সহকর্মী নাজমুস সালি সেখানে আছেন, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। এখন পর্যন্ত যেটি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি আসলে তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানিয়েছেন, যদি বিএনপি সংবিধান পরিষদের সদস্য হিসেবে তাদের এমপিরা শপথ না নেয়, তাহলে 11 দলীয় ঐক্য জোটের কোনো এমপি আসলে যারা নির্বাচিত হয়েছেন এমপি হিসেবে তারা কেউ শপথ নেবেন না। এইটির ক্রস চেক করার জন্য আমি আবার জামাতের একজন শীর্ষ নেতার সঙ্গে কথা বললাম। তিনি বলছেন যে মোটামুটি তাদের সিদ্ধান্ত এমনই, তারা আসলে এখনো আলাপ আলোচনায় আছেন এবং তিনি আমাকে জানিয়েছেন যে দুপুর 12টায় জামাতের যে 11 দলীয় জোটের যে এমপি যারা নির্বাচিত হয়েছেন তাদের শপথ নেওয়ার কথা, সেই প্রক্রিয়াটিও এখনো শুরু হয়নি। যেহেতু সেটি শুরু হয়নি, সুতরাং তিনি বলছেন যে জামাতের যারা ওইখানে সংসদের ভিতরে যারা রয়েছেন তারা আলাপ আলোচনা করছেন এবং সেই আলাপ আলোচনা শেষ হলে তারা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে সংবাদ সম্মেলন করে তারা তাদের অবস্থান ক্লিয়ার করবে। এর আগেই আমি যে গেটে আছি, আসাদ গেট, সংসদে প্রবেশের এই গেট দিয়ে অন্যতম একজন শীর্ষ নেতা জাতীয় নাগরিক পার্টি এনসিপির হান্নান মাসুদ, তিনি আসলে এই প্রান্ত দিয়ে প্রবেশ করেছেন। তিনি স্পষ্টত বলেছেন যে তারা যদি এই ধরনের কোনো ঘটনা হয়, যদি বিএনপি তাদের এমপি যারা শপথ নিয়েছেন তারা যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেন, সেক্ষেত্রে তাদের অবস্থান অনড় রয়েছে এবং তারা সেটি আসলে করবেন। এবং তিনি ভিতরে ঢুকার পর তিনি যেটি বলতে চেষ্টা করছেন, তারা হচ্ছে এখন গিয়ে আলাপ আলোচনা করবেন। তাদের হাতে দুটো অপশন আছে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, শুধু এমপি হিসেবে অর্থাৎ জনপ্রতিনিধি হিসেবে আপনার দলের এমপিরা অথবা 11 দল থেকে যারা নির্বাচিত হয়েছে তারা শপথ নেবে কিনা। তিনি বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করাই হচ্ছে তাদের মূল লক্ষ্য, কেননা তারা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েই গড়ে ওঠা দল। তারা রাষ্ট্রের যে আমূল পরিবর্তন আনতে চান এবং সংবিধানের যেই কাঠামোগত পরিবর্তন তার মধ্য দিয়ে তারা রাষ্ট্রের সংস্কার আনতে চান। তার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম তাহলে এই মুহূর্তে তারা আসলে শপথ নেবেন কিনা এমপি হিসেবে। তিনি বলছেন শুধু এমপি হিসেবে শপথ নিলে রাষ্ট্র পরিবর্তনের ক্ষেত্রে আসলে খুব বেশি অবদান রাখার সুযোগ নেই, কেননা জুলাই সনদকে তারা প্রাধান্য দিয়েছেন এবং গতকালকে তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। যেহেতু বিএনপি এখন পর্যন্ত সেখানে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন, সুতরাং 11 দলীয় ঐক্যজোট সেই ধরনের সিদ্ধান্ত নেবেন বলে হান্নান মাসুদ জানিয়েছেন। আর একটু আগে যেটি বলছিলাম যে যিনি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি তার স্ট্যাটাসে সেটিকে ক্লিয়ার করেছেন এবং জামাতের পক্ষ থেকে তেমন ইঙ্গিত মিলেছে। তবে তারা জামাতের পক্ষ থেকে বলা হয়েছে তারা গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তারা সেই বিষয়টি নিয়ে তাদের বক্তব্য ক্লিয়ার করবেন। এখন পর্যন্ত জামাতের সেই বৈঠকটি চলছে এবং জানিয়ে রাখি যে দুপুর 12টায় জামাতের এমপিদের অর্থাৎ 11 দলীয় জোটের যে এমপি যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে শপথ দেওয়ার কথা রয়েছে। সেই প্রক্রিয়াটিও এখনো শুরু হয়নি। হান্নান মাসুদ অথবা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাই, তাদের কাছে প্রশ্ন ছিল যদি আসলে সেরকম বিরোধী দল হিসেবে সংসদে যাদের যাওয়ার কথা তারা যদি এমপি হিসেবে শপথ না নেয়, সেক্ষেত্রে আসলে কোনো জটিলতা তৈরি হবে কিনা এবং সেক্ষেত্রে আসলে সংসদ বা অন্যান্য কার্যক্রম কতটা ইফেক্টফুল হবে সেই বিষয়ে তিনি বলছেন যে সে বিষয়গুলো তারা আলাপ আলোচনা করছেন। আলাপ আলোচনা করেই তারা 11 দলের পক্ষ থেকেই তারা মিটিং করে সেই সিদ্ধান্তটি আসলে বাস্তবায়ন করবেন। আমরা এই হচ্ছে যে অবস্থা। আমার সহকর্মী সাতিলা শারমিন এখানেই রয়েছে, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। তিনি আসলে সকাল থেকেই আজকের শপথ এবং অন্যান্য বিষয় নিয়ে আসলে তিনি আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। অনুগ্রহ করে শপথ অনুষ্ঠান শেষে আপনারা চা চক্রে অংশগ্রহণ করবেন। এই লক্ষ্যে সিঁড়ি ও লিফট সার্বক্ষণিকভাবে প্রস্তুত থাকবে এবং সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পথ নির্দেশনা দিবেন। চা
চক্র শেষে মাননীয় সদস্যগণকে সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের 3য় লেভেলে অবস্থিত 323 নং কক্ষে সংসদ সচিবের অফিসে রক্ষিত 2টি সদস্য তালিকা বইতে স্বাক্ষর করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সংসদ সচিবের অফিস কক্ষে সদস্য তালিকা দুটিতে স্বাক্ষরের পর সংবিধান ও কার্যপ্রণালী বিধি সহ প্রয়োজনীয় কাগজপত্র সম্বলিত ব্যাগ সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ ভবনের দক্ষিণ পশ্চিম ব্লকের 3য় লেভেলে অবস্থিত 10টি বুথে মাননীয় সংসদ সদস্যগণের পরিচয়পত্র তৈরির জন্য ফটো তোলার ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ সকলকে। উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, শপথ বাক্য পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসির উদ্দিন কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসির উদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, স্বাগত জানাচ্ছি। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসির উদ্দিন। এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মিস কানিজ মাওলাকে সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 12ই ফেব্রুয়ারি 2026 তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী অনুষ্ঠিত গণভোটের ফলাফল 13ই ফেব্রুয়ারি 2026 তারিখে গেজেটে প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী গণভোটে হ্যাঁ যুক্ত হয়েছে। আমি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমাদের মাননীয় জামায়াতের আমির স্যারের কাছে আমি অনুমতি নিয়েছি। ওনারা দুটো শপথ বাক্য পাঠ করবেন বলে জানিয়েছেন এবং এ কারণে আমি এই উপস্থাপনার দুটোর অনুযায়ী করছি। ধন্যবাদ। নবনির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসাবে শপথ ও শপথপত্রে স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে একটি সাদা রঙের শপথপত্রে আপনাদের নিকট ফোল্ডারে সরবরাহ করা হয়েছে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে একটি নীল রঙের শপথপত্র আপনাদের নিকট একই ফোল্ডারে সরবরাহ করা হয়েছে। সংবিধানের 148(2) ক অনুচ্ছেদের অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পাঠ পরিচালনা করবে। আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসির উদ্দিনের সদয় অনুমতিক্রমে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি। এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয় মসজিদের ইমাম হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا
ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون صدق الله العظيم সূরা আন-নাহল এর 91তম আয়াতে কারিমা তিলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: যখন তোমরা আল্লাহর নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাকাপোক্ত করে নেয়ার পর তা ভঙ্গ করো না, কেননা এ শপথের জন্য তোমরা আল্লাহকে অভিভাবক বানিয়ে নিয়েছো। অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, প্রথমে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ ও শপথ পাঠপত্রে স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 148 অনুচ্ছেদ এবং তৃতীয় তফসিলের 5 অনুচ্ছেদ অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসিরউদ্দিনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যগণের শপথ পাঠ পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্তার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারকে শপথ বাক্য পরিচালনার জন্য। এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে শপথপত্রের নির্দেশিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের এই স্বাক্ষরদান শুরুর পরে আমরা দ্বিতীয় শপথ শুরু করব। আশা করছি সবার স্বাক্ষর শেষ, আমরা দ্বিতীয় শপথ শুরু করছি।
মাননীয় সদস্যবৃন্দ, এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সদস্য গ্রহণ ও স্বাক্ষর প্রদান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে আপনাদের ফোল্ডারে নীল রঙের একটি শপথপত্র সরবরাহ করা হয়েছে। আমি এখন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর 8 অনুচ্ছেদ 8 এবং তফসিল 1 অনুযায়ী শপথ পাঠদানকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসিরউদ্দিনকে সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণের শপথ বাক্য পাঠ করানোর এবং পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, এখন আপনাদেরকে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংবিধান সংস্কার পরিষদ সদস্যগণ ডট চিহ্নিত স্থানে নিজের নাম পাঠ করবেন। আমি সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব AMM নাসিরউদ্দিন স্যারকে। আমি এখন মাননীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যগণকে শপথপত্রে নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক শপথপত্রে অধ্যকার তারিখ সহ স্বাক্ষরের জন্য বিনীত অনুরোধ করছি। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে। একই সঙ্গে আমরা দেখলাম 11 দলীয় জোটের অনেক নেতাকর্মীরা তারা বিজয়ী সংসদ সদস্য হিসেবে এবং একই সঙ্গে গণপরিষদ সংস্কার সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করেছেন। কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী ও 2 শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। হোমনা উপজেলার মণিপুর এলাকায় রাতে সৌদি প্রবাসী জহিরুলের স্ত্রী পাপিয়া আক্তার সুখী তার 4 বছরের ছেলে সন্তান হুসাইন এবং জহিরুলের ভাইয়ের 5 বছর বয়সী ছেলে জোবায়েরকে নিয়ে সোমবার রাতে ঘুমিয়েছিলেন। রাতের যে কোনো সময় তাদের ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। সময় সংবাদে আরও থাকছে। 7 দিনের মধ্যে হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলের। আহতদের চিকিৎসায় বাইরে যেতে দিচ্ছে না নেতানিয়াহু বাহিনী, অভিযোগ সংগঠনটির। এবার বাণিজ্যের সংবাদ। দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমলো। এবার ভরিতে সর্বোচ্চ 2216 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। মঙ্গলবার সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায় দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,58,824 টাকা। এছাড়া 21 ক্যারেট 2,47,044 টাকা, 18 ক্যারেট 2,11,760 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে 1,73,327 টাকা। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে 29 বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম, যেখানে দাম 18 দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে 11 দফা।
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে 12টি বাড়িঘর। পুলিশ জানায় শেখরা গ্রামের বাবুলের সঙ্গে গোলাম মোস্তফা সরকারের আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় বাবুলের সমর্থককে কুপিয়ে জখম করে মোস্তফা সরকারের সমর্থকরা। এর জেরে রাতে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। দেশের বাইরের খবর, 60 দিনের মধ্যে হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিল ইসরায়েল। অন্যদিকে হামাসের অভিযোগ, সীমান্তে বিধি নিষেধ আরোপ করে অসুস্থ ও আহতদের চিকিৎসার জন্য বাইরে যেতে দিচ্ছে না নেতানিয়াহু বাহিনী। এদিকে গাজার সব ধ্বংসস্তূপ পরিষ্কার করতে বছর পেরিয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP। অস্ট্রেলিয়াকে উড়িয়ে সুপার 8-এ শ্রীলঙ্কা। প্রথম নিশাঙ্কার সেঞ্চুরিতে অজিদের 8 উইকেট হারিয়েছে বিশ্বকাপের সহ আয়োজকরা। আর টানা হারে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় অস্ট্রেলিয়া। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা পায় অস্ট্রেলিয়া। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই পাল্লে কেলেতে তাণ্ডব চালান অজি দলপতি মিচেল মার্শ। অজিরা অল আউট হয় 181 রানে, 3 উইকেট নেন হেমান্থা। ব্যাট করতে নেমে পাথিম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস, এই দুজনের জুটি থেকে 97 রান করে স্বাগতিকরা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। আমার সঙ্গে থাকবেন সহকর্মী মাকসুম আলম খান।